আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? আছি, তোমাদের দোয়াতে ভালো আছি। আচ্ছা, আজকের তাহলে আমরা ক্লাস শুরু করছি। আজকের আলোচ্য টপিক হলো আরএনএ। আরএনএ এর ভৌত ও রাসায়নিক গঠন, প্রকারভেদ, কাজ। তোমাদের মনে হয় একটা টপিক বাদ পড়ে গেছে, ডিএনএ এর ভৌত ও রাসায়নিক গঠন মনে হয় পড়ানো হয় না, তাই না? হ্যালো, বলছি তোমাদেরকে ডিএনএ এর ভৌত ও রাসায়নিক গঠন পড়ানো হয়েছে? সবাই শুনতে পাচ্ছ না? মনে হয় স্যার, না স্যার, পড়ানো হয়নি মনে হয়। আচ্ছা, ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা পড়াই দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আজকে টপিকটা শুরু করছি। আরএনএ। আরএনএ এর পুরো নাম হলো, পূর্ণরূপ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, আর সংক্ষেপে আমরা বলি আরএনএ। অবস্থান বা বিস্তৃতি, আরএনএ এর অবস্থান বা বিস্তৃতি: সজীব, ইউক্যারিওটিক বা প্রকৃত কোষে 90% আরএনএ থাকে সাইটোপ্লাজমে এবং বাকি 10% থাকে নিউক্লিয়াসে। তাহলে প্রকৃত কোষে আরএনএ 90% আরএনএ থাকবে হলো সাইটোপ্লাজমে, আর শুধু নিউক্লিয়াসে থাকবে 10%। সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ক্রোমোজোম প্রভৃতি স্থানে আরএনএ পাওয়া যায়। সাইটোপ্লাজমে এবং নিউক্লিয়াসে তো পাওয়া যায়, আমি তো আগেই জানলাম। এবং সাইটোপ্লাজমে কিছু অঙ্গাণু আছে, যেমন রাইবোজোম, তারপর মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। হ্যাঁ, প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। নিউক্লিয়াসের নিউক্লিওলাস গঠনেও কিন্তু আরএনএ ভূমিকা রাখে, আবার ক্রোমোজোম গঠনেও কিন্তু ডিএনএ এর সাথে আরএনএ সহযোগী হিসেবে গঠন উপাদান হিসেবে কাজ করে। তাহলে নিউক্লিওলাস এবং ক্রোমোজোম গঠনে আরএনএ গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে। আবার ব্যাকটেরিয়ার কোষের সাইটোপ্লাজমেও আরএনএ পাওয়া যায়। আরএনএ রাসায়নিক গঠন: আরএনএ তে নিচে উল্লেখিত রাসায়নিক পদার্থগুলো উপস্থিত থাকে, যেমন আরএনএ এর পেন্টোজ সুগারের নাম রাইবোজ, এটা 5 কর্মযুক্ত শর্করা। নাইট্রোজেন ঘটিত ক্ষারক অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। তো এই অ্যাডেনিন আর গুয়ানিন এটা হলো পিউরিন ক্ষারক, আর সাইটোসিন আর ইউরাসিনকে বলা হয় পাইরিমিডিন ক্ষারক। অজৈব ফসফেট, ফসফরিক অ্যাসিড হলো অজৈব ফসফেট। তাহলে এই তিন ধরনের উপাদান নিয়ে আরএনএ এর রাসায়নিক গঠন গঠিত। আরএনএ এর একটা নিউক্লিওটাইডে সুগার থাকবে রাইবোজ, আর নাইট্রোজেন ঘটিত ক্ষারের যে কোনো একটা থাকবে, আর থাকবে ফসফরিক অ্যাসিড। এই তিনটা উপাদান মিলে একটা আরএনএ এর নিউক্লিওটাইড গঠিত। আরএনএ সূত্র কিন্তু আমরা জানি একটা, আরএনএ কিন্তু এক সূত্র বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড। এবার আমরা আসবো আরএনএ এর প্রকারভেদ। গঠন ও কাজের উপর নির্ভর করে আরএনএ কে 5 ভাগে ভাগ করা হয়: রাইবোজোমাল আরএনএ, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, বংশগতীয় বা জেনেটিক আরএনএ, মাইনর আরএনএ। ডান সাইডে তাদের সংক্ষিপ্ত রূপগুলো দেওয়া আছে: স্মল আর আরএনএ, স্মল এম আরএনএ, স্মল টি আরএনএ, স্মল জি আরএনএ, এম আই আরএনএ। আমরা প্রথম যে প্রকারভেদ রাইবোজোমাল আরএনএ বা স্মল আর আরএনএ সেটা সম্পর্কে এখন জানবো। তাহলে যেসব আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে তাকে রাইবোজোমাল আরএনএ বলা হয়। কোষের সমস্ত আরএনএ এর 80 থেকে 90% আরএনএ হলো রাইবোজোমাল আরএনএ। কোষের রাইবোজোমে এরা অবস্থান করে। রাইবোজোমাল আরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবো নিউক্লিওপ্রোটিন কণা গঠন করে। অনেক সময় রাইবোজোমাল আরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়, তখন এরকম একটা প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনকে বলবো রাইবো নিউক্লিওপ্রোটিন। তাহলে একটা কোষে যে আরএনএ থাকে সেই রাইবোজোমাল আরএনএ এর পরিমাণটাই সবচেয়ে বেশি।
কাজ আর রাইবোজোমাল আরএনএ রাইবোজোম গঠনে অবদান রাখে, যার মাধ্যমে প্রোটিন সংশ্লেষিত হয়। আমরা এর আগেও পড়ে আসছি যে রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা, আর এই প্রোটিন তৈরির কারখানা বা রাইবোজোমকে তৈরি করে হলো রাইবোজোমাল আরএনএ। হ্যাঁ, তাহলে এই আরএনএ যেহেতু রাইবোজোমাল আরএনএ যেহেতু রাইবোজোম গঠন করছে, আবার রাইবোজোম কি তৈরি করছে? প্রোটিন তৈরি করছে। আমরা একটা রাইবোজোমাল আরএনএ এর চিত্র দেখতে পাচ্ছি সবাই। তো আমরা একটু আগে জেনেছি যে রাইবোজোমাল আরএনএ হলো এক সূত্রক যুক্ত নিউক্লিক অ্যাসিড। এটা কিন্তু একটা সূত্রক, এবং এই এক সূত্রকের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো এক সূত্রক কাঠামো, কিন্তু উপরের দিকে যাচ্ছি যখন, তখন সবচেয়ে উপরে যেটা আছে সেটা একটা ফোল্ডিং বা একটা ভাঁজ। হ্যাঁ, নিচের দিকেও আরেকটা ফোল্ডিং বা আরেকটা ভাঁজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে যেগুলো ভাঁজ বা ফোল্ড হয়ে আছে, সেই ফোল্ড যুক্ত স্থানে যে নিউক্লিওটাইড গুলো আছে, সেই নিউক্লিওটাইড গুলো পরস্পর হাইড্রোজেন বন্ড তৈরি করার চেষ্টা করে। যেমন অ্যাডেনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড ইউএসএল এর সাথে দুটি বন্ড দ্বারা, গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হওয়ার চেষ্টা করে। তাহলে আরএনএ আমরা সাধারণত জানি এক সূত্রক, কিন্তু এই এক সূত্রক আরএনএ, রাইবোজোমাল আরএনএ, অনেক সময় নিজেদের মধ্যে ফোল্ড তৈরি করে, বা ভাঁজ তৈরি করে, এবং ভাঁজ বা ফোল্ড যুক্ত স্থানে যে নিউক্লিওটাইড গুলো আছে, এই নিউক্লিওটাইড গুলো তখন নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করে যুক্ত থাকার চেষ্টা করে। তখন ওই ফোল্ড বা ভাঁজ যুক্ত স্থানটি দ্বিসূত্রক বা দ্বিতন্ত্রী মনে হয়। কিন্তু মূলত আরএনএ এক সূত্রক। এই ভাঁজটা যে কোনো সময় আবার খুলে গেলে আবার তারা এক সূত্রক কাঠামো ফিরে পায়। তাহলে এই ভাঁজযুক্ত স্থান, এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছো? যে কেন রাইবোজোমাল আরএনএ কখনো কখনো দ্বিসূত্রক মনে হয়? রেসপন্স করো। আমি বলেছি প্রশ্নটা যে রাইবোজোমাল আরএনএ আমরা জানি এক সূত্রক, কিন্তু এরা কখনো কখনো দ্বিসূত্রক গঠন তৈরি করে ফেলে। হ্যাঁ, তাহলে এই দ্বিসূত্রক গঠন কখন তৈরি করে ফেলতে পারে? যখন রাইবোজোমাল আরএনএ নিজেদের মধ্যে ফোল্ড বা ভাঁজ গঠন করে, তখন এরা দ্বিসূত্রক কাঠামো তৈরি করে ফেলতে পারে। আমরা 2 নম্বর আরএনএ প্রকারভেদে যাব, সেটা হলো বার্তাবহ আরএনএ বা মেসেঞ্জার আরএনএ বা সংক্ষেপে এমআরএনএ। তাহলে যেসব আরএনএ জিনের সংকেত অনুসারে প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কার্যকর হয়ে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করে, সেগুলোকে এমআরএনএ বলা হয়। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ উৎপন্ন হয়। কোষের মোট আরএনএর 5 থেকে 10 ভাগ হলো এমআরএনএ। এরা অত্যন্ত ক্ষণস্থায়ী। এমআরএনএ অণুর আণবিক ওজন 5 লক্ষ থেকে 20 লক্ষ। আসলে ডিএনএ মূলত মেন প্ল্যান করে যে কোষে কি প্রোটিন তৈরি করা লাগবে, এবং ডিএনএ প্ল্যান অনুযায়ী ডিএনএ কিন্তু ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি করে। তাহলে ডিএনএ মূলত প্ল্যানার যে কি প্রোটিন তৈরি করতে হবে। সে জানে যে প্রোটিনটা 500টা অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি করতে হবে না 300টা অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি করতে হবে। এখন যে অ্যামিনো অ্যাসিড দিয়ে, যে সংখ্যক অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি করা হোক, সে অনুযায়ী কিন্তু ডিএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি করে। আমরা এবার যাব এমআরএনএর গাঠনিক বৈশিষ্ট্য। এমআরএনএ তে আমরা এমআরএনএ ছবিটা আগে দেখি। এটা হলো একটা এমআরএনএ ছবি। সবাই খেয়াল করো। সবাই কি ছবিটা দেখতে পাচ্ছ? এমআরএনএ ছবিটা। ইয়েস স্যার। আচ্ছা, এমআরএনএর এই ছবিটাই দেখো যে এর স্টার্টিং, আমরা জানি সব আরএনএ এর কিন্তু স্টার্টিং যে এন্ড সেটাকে বলা হয় 5 প্রান্ত, এবং এন্ডিং এন্ড সেটাকে বলা হয় 3 প্রান্ত। আমরা দেখতে পাচ্ছি এমআরএনএর চিত্রেও 5 এন্ড দিয়ে শুরু, 3 এন্ড দিয়ে শেষ। তো এমআরএনএর 5 প্রান্তকে আমরা বলবো লিডার প্রান্ত, আর 3 প্রান্তকে বলবো টেল প্রান্ত। তাহলে এই 5 প্রান্তে আমরা শুরুতে দেখছি ক্যাপ অঞ্চল, তারপরে আমরা দেখতে পাচ্ছি নন কোডিং অঞ্চল 1, তারপরে প্রারম্ভিক কোডন, তারপরে আমরা দেখছি 4 নম্বর অংশ কোডিং কোডিং অঞ্চল, 5 নম্বর অংশ আমরা দেখতে পাচ্ছি সমাপ্তি কোডন। হ্যাঁ, এখানে লেখা নাই, এটা হলো সমাপ্তি কোডন। তারপরে আমরা 6 নম্বর অংশ দেখতে পাচ্ছি নন কোডিং অঞ্চল 2, আর শেষে আমরা দেখতে পাচ্ছি পলি এ অঞ্চল। তাহলে আমরা এই ধরনের গঠনে কয়টা অংশ দেখতে পাচ্ছি? 7টা।
তাই আমরা এমআরএনএর অংশগুলো নিয়ে এখন আমরা জানবো। টুপি বা ক্যাপ। তাই 5 প্রান্তে এমআরএনএর 5 প্রান্তে কয়েকটি মিথাইল যুক্ত বেস থাকে। নন কোডিং অঞ্চল 1, তাহলে এই নন কোডিং অঞ্চল 1 এখানে 10 থেকে 100টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। প্রারম্ভিক কোডন AUG আর কোডিং অঞ্চল হলো 1500টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। পরপর 3টি নিউক্লিওটাইড নিয়ে একটি কোডন গঠিত হয়। কোডনগুলো অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করে। আচ্ছা, এখানে আমরা ফিরে আসি আবার। তাহলে এখানে আমরা বলছি কোডন, কোডন বা কোডিং। এই কোডন বা কোডিং জিনিসটা কি সবাই বোঝো? কোডন কাকে বলে? জানা থাকলে বলো, না থাকলে আমি বলে দিচ্ছি। কোডন স্যার একটু কাকে বলে? বলুন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে এমআরএনএ কোথা থেকে তৈরি হয়? এমআরএনএ কোথা থেকে তৈরি হয়? কেউ রেসপন্স করো। এমআরএনএ কোথা থেকে তৈরি হবে? নিউক্লিয়াসের ডিএনএ থেকে। এবং এমআরএনএ তৈরি করার প্রক্রিয়ার নাম কি? এমআরএনএ কি প্রক্রিয়ায় তৈরি হয়? ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয়। তাহলে আমরা জানি যে ডিএনএ মূলত প্ল্যানার, সেই কিন্তু এমআরএনএ কে তৈরি করে। তাহলে সে কিন্তু একটা উদ্দেশ্যে এমআরএনএ কে তৈরি করবে, সেই উদ্দেশ্যটা হলো প্রোটিন তৈরি। তাহলে প্রোটিন তৈরি করার উদ্দেশ্যে ডিএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি করবে। তাহলে এমআরএনএ তে অনেকগুলো নিউক্লিওটাইড আছে। তাহলে এমআরএনএ এর কাঠামোতে পরপর 3টি নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি করে। ঠিক আছে? তাহলে এমআরএনএ এর কাঠামোতে পরপর 3টি নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি হবে। আর এই কোডনটা কি করবে? এই কোডনটা বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড শনাক্ত করে। তাহলে কোডন কাকে বলে সবাই কি বুঝতে পেরেছো? এমআরএনএ এর এমআরএনএ এর কাঠামোতে বা এমআরএনএ এর গঠনে পরপর 3টি নিউক্লিওটাইড মিলে একটি কোডন তৈরি হয়। আর কোডনের কাজ হলো নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করা। ক্লিয়ার? তাহলে কোডন কি এবার বুঝতে পেরেছো না পারো নাই? জি স্যার। আচ্ছা, এখানে আমরা বলছি নন কোডিং অঞ্চল 1। তাহলে নন কোডিং অঞ্চল 1 কয়টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়েছিল? কারো মনে আছে? কয়টা নিউক্লিওটাইড এখানে ছিল? 10 থেকে 100টি। আমরা যদি এতে যাই 10 থেকে 100টি, এই যে দেখো 2 নম্বর অংশ 10 থেকে 100টি। তাহলে 10 থেকে 100টি নিউক্লিওটাইড নিয়ে নন কোডিং অঞ্চল 1 গঠিত। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে 3টা কোডন আছে, কিন্তু এরা সরি 3টা নিউক্লিওটাইড আছে কিন্তু কোনো কোডন তৈরি করে না। এখানে মোট 10 থেকে 100টা নিউক্লিওটাইড থাকতে পারে। 100টা নিউক্লিওটাইড থাকলেও এই 100টা নিউক্লিওটাইড কখনোই কোনো কোডন তৈরি করতে পারে না। এই জন্য এর নাম হয়েছে নন কোডিং অঞ্চল 1। এবার আমরা আসছি স্টার্টিং কোডন বা প্রারম্ভিক কোডন। তো এখানকার যে পরপর 3টা নিউক্লিওটাইড, একটা অ্যাডিনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, ইউরাসিল সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, গুয়ানিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, এই 3টা নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি করবে। এবং এটাই যেহেতু প্রথম কোডন তৈরি হচ্ছে এমআরএনএ তে, এই জন্য একে আমরা বলবো প্রারম্ভিক কোডন বা স্টার্টিং কোডন। এবং এই কোডনটাই কিন্তু প্রথম প্রথম অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করবে। এবং এই কোডনটা যে অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করবে তার নাম হলো মেথিওনিন। তার নাম মেথিওনিন। তাহলে স্টার্টিং কোডন বা প্রারম্ভিক কোডন মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করে। এবং প্রোটিন তৈরির শর্তও হলো যে প্রথম অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে মেথিওনিনকে। মেথিওনিন যদি প্রথমে না আসতে পারে তাহলে কিন্তু প্রোটিন তৈরি হবে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে স্টার্টিং কোডন যে অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করবে তার নাম মেথিওনিন। এবার আমরা আসবো কোডিং অঞ্চল। কোডিং অঞ্চলে মোট কয়টা নিউক্লিওটাইড আছে? একটু আগে আমি লেকচার বললাম কোডিং অঞ্চলে মোট কয়টা নিউক্লিওটাইড থাকতে হবে। আমি আবার দেখাই কোডিং অঞ্চলে কয়টা নিউক্লিওটাইড আছে। সবাই কি দেখতে পাচ্ছ? কয়টা নিউক্লিওটাইড? কোডিং অঞ্চলে কয়টা নিউক্লিওটাইড? 1500টা। 1500টা নিউক্লিওটাইড আছে। তাহলে আমরা একটু আগে জানলাম যে একটা কোডন তৈরিতে কয়টা নিউক্লিওটাইড অংশ নেয়। একটা কোডন তৈরিতে কয়টা নিউক্লিওটাইড অংশ নেয়? রেসপন্স করো কেউ। একটা কোডন তৈরিতে কয়টা নিউক্লিওটাইড অংশ নেবে? 3টি। তাহলে এখানে নিউক্লিওটাইড আছে 1500টি। তাহলে কয়টা কোডন তৈরি হতে পারে? 500টি।
500টা। তাহলে এই কোডিং অঞ্চলে 1500টা নিউক্লিওটাইড আছে, এই 1500টা নিউক্লিওটাইড মিলে 500টা কোডন তৈরি করতে পারে। আর এই 500টা কোডন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করবে। এবার আমরা আসবো পরের অংশ, 5 নম্বর অংশ, সেটা হলো সমাপ্তি কোডন অঞ্চল। তাহলে সমাপ্তি কোডন অঞ্চলটা হলো 3টা সমাপ্তি কোডন থাকে, একটার নাম UAA, একটা হলো UAG, আর একটা হলো UGA। তাহলে যখন এমআরএনএর অ্যামাইনো অ্যাসিড শনাক্ত করা শেষ হয়ে যায়, হ্যাঁ, তখন কি হবে, যে কোনো একটা সমাপ্তি কোডন হাজির হয় এবং সে তার কাজকে থামিয়ে দেয়। তাহলে এমআরএনএর কাজ কি? এমআরএনএর কাজ ছিল অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করা। ধরে নাও 500টা অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করতে হবে, তাহলে 500টা অ্যামাইনো অ্যাসিড শনাক্ত করা যখন শেষ হয়ে গেল, তখন সেখানে সমাপ্তি কোডন এসে হাজির হবে এবং সেই কাজটা থামিয়ে দিবে। এবার আসবো নন কোডিং অঞ্চল 2। তাহলে নন কোডিং অঞ্চল 2, এখানে 50 থেকে 100টি নিউক্লিওটাইড থাকে। তাহলে এটাও কিন্তু 100টা নিউক্লিওটাইড থাকা সত্ত্বেও এখানে কিন্তু কোনো কোডন তৈরি হয় না, এই জন্য এর নামও হয়েছে নন কোডিং অঞ্চল। তাহলে এখানে থাকবে 50 থেকে 100টি নিউক্লিওটাইড। এই যে নন কোডিং অঞ্চল, সমাপ্তিকরণের পরে 50 থেকে 100টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং এখানেও কোনো কোডন তৈরি হয় না। লাস্টের অংশ হলো পলি এ প্রান্ত বা পলি এ টেল। এখানে কি থাকবে, 3 প্রান্তে শুধু অ্যাডেনিন যুক্ত অঞ্চল এবং অ্যাডেনিন কতগুলো থাকবে, 200 থেকে 250টি। 200 থেকে 250টি অ্যাডেনিন নিউক্লিওটাইড নিয়ে এটা গঠিত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব লাস্টে আছে পলি এ অঞ্চল। তাহলে এই পলি এ অঞ্চলে 200 থেকে 250টি অ্যাডেনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড এখানে অ্যারেঞ্জড হয় বা বিন্যস্ত হয়, দিয়ে এই পলি এ অঞ্চল গঠন করে। তাহলে আমরা দেখতে পেলাম যে এমআরএনএর গঠনে মোট 7টা অঞ্চল আছে। 7টা অঞ্চলের কাঠামো আমরা পড়লাম। তাহলে এমআরএনএর এই গঠনে কারো কোনো অসুবিধা আছে? রেসপন্স করো, এমআরএনএর এই গঠনে না কারো স্যার। অসুবিধা আছে? আচ্ছা, কাজে যাই। তাহলে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে এবং রাইবোজোম ও টিআরএনএ এর সাহায্যে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড অনুক্রমে শৃঙ্খল গঠন করে। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের পরীক্ষার সময় কি এরা এমআরএনএ এর গঠনের চিত্র আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। তখন কি স্যার এই যে এই সুতার মতো ফিতার মতো এই জিনিসটা পুরোটা এঁকে দিতে হবে? যদি গঠন চাই তখন উপরে চিত্রটা দিবা, ঠিক আছে? যদি গঠন চাই তাহলে উপরে চিত্রটা দেওয়াটাই ভালো। নিচে একটা হাতে আঁকা চিত্র আছে, তো উপরে চিত্রটা বেশি ইনফরমেটিভ। ওকে। আর যদি প্রকারভেদ জি চাই, স্যার, বুঝতে পারছি। আর প্রকারভেদ চাইলে নিচেরটাও দিতে পারবো, মানে মনে করো সবগুলো আরএনএ এর গঠন তোমাকে চাওয়া হয়েছে, তখন তুমি নিচেরটা দিবা। আর শুধু এমআরএনএ এর গঠন চাইলে অবশ্যই উপরেরটা দিতে হবে। আচ্ছা, এমআরএনএ এর কাজ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে এবং সাইটোপ্লাজমে এমআরএনএ এসে কি করে, রাইবোসোম ও টিআরএনএ এর সাহায্যে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড অনুক্রমে শৃঙ্খল গঠন করে, মানে একটা পলিপেপটাইড বা প্রোটিন শৃঙ্খল গঠন করবে। 3 নম্বর আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। তাহলে যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, সেগুলোকে টিআরএনএ বলা হয়। প্রতিটি কোষে প্রায় 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। কোষের প্রায় 15 ভাগই হলো টিআরএনএ এবং এটা সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ এবং এর ওজন প্রায় 25,000 ডাল্টন। ক্লোভার লিফ মডেল অনুসারে টিআরএনএর 5টি বাহু ও 4টি ফাঁস থাকবে। বাহুগুলো হলো অ্যামিনো অ্যাসিড বাহু, টি বাহু, ডি বাহু, অ্যান্টিকোডন বাহু এবং অতিরিক্ত বাহু। আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি, এটাই হলো ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ মানে কি, বাংলাটা কি বলতে পারবা? ক্লোভার লিফ মানে কি, কারো জানা আছে? স্যার পাতার মতো দেখতে। লিফ মানে তো পাতা, আর ক্লোভার মানে কি? ক্লোভার মানে হলো স্যার 5 লবঙ্গ। বাহু বিশিষ্ট। ক্লোভার মানে হলো লবঙ্গ। লবঙ্গ ওই যে আমরা লং বলি না, লং বা লবঙ্গ। গরম মশলা আমরা অনেক সময় তরকারিতে এই উপাদানটা দিই। হ্যাঁ, তাহলে লবঙ্গ, লবঙ্গ উদ্ভিদের পাতার মতো দেখতে। লবঙ্গ উদ্ভিদের পাতা আর টিআরএনএ এর গঠন অনেকটা কাছাকাছি।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা দুইটা চিত্র, বাম সাইডে একটা হাতে আঁকা চিত্র আর ডান সাইডে হলো একটা বইয়ের একটা চিত্র। তো ডান সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে হলো আমরা বলেছিলাম যে টিআরএনএ তে মোট 5টা বাহু থাকে। আমরা 3 প্রান্ত থেকে শুরু করছি। প্রথমে হলো অ্যামাইনো অ্যাসিড বাহু, তারপরে আছে হলো টি বাহু, তারপরে আছে হলো অতিরিক্ত বাহু। অতিরিক্ত বাহু তো হলো এই যে এই অংশটা, এটা হলো সেই অতিরিক্ত বাহু, এই অংশটা হলো অতিরিক্ত বাহু। তারপরে আসছে হলো হলুদ অংশ, যে হলুদ অংশের দিকে তাকাও সেটা হলো অ্যান্টিকোডন বাহু নিচের দিকে। তারপরে উপরের দিকে হলুদ অংশটা হলো ডি বাহু। তাহলে আমরা 5টা বাহু পেয়ে গেলাম। আমি আবার বলছি, 3 প্রান্ত দিয়ে শুরু, 5 প্রান্তে শেষ করছি। 3 প্রান্তে প্রথমটা অ্যামাইনো অ্যাসিড বাহু, তারপরে টি বাহু, অতিরিক্ত বাহু, অ্যান্টিকোডন বাহু, ডি বাহু। এবার আমরা আসবো লুপ বা ফাঁস। তাহলে প্রথম ফাঁসটার নাম হলো টি ফাঁস বা টি লুপ। অতিরিক্ত লুপ, এই যে ভাঁজ হয়ে আছে সেটা, নিচে হলো অ্যান্টিকোডন লুপ, আর ডান পাশে আছে ডি লুপ। তাহলে আমরা 4টা ফাঁস আর 5টা বাহু এর স্থান দেখতে পেলাম। আমরা যখন টিআরএনএ এর গঠন আঁকবো, টিআরএনএ এর গঠন আমরা এই বামে ছবি মানে হাতে আঁকা যে ছবি সেটা আমরা দিব। আর একটা জিনিস খেয়াল করো যে টিআরএনএ এর 3 প্রান্তে, হ্যাঁ, এখানে সিসিএ বলে একটা প্রান্ত আছে। এই যে এখানে আমরা হাতে আঁকা ছবিতেও দেখতে পাচ্ছি 3 প্রান্তে সিসিএ বলে একটা অংশ আছে। এটাকে বলবো আমরা অ্যামিনো অ্যাসিড সংযুক্ত স্থান। অ্যামিনো অ্যাসিড এই স্থানে সংযুক্ত হয়। আসলে এই অ্যামিনো অ্যাসিডটা কিভাবে সংযুক্ত হয় একটু তোমাদের বলে রাখি। আমরা একটু আগে জানলাম যে ডিএনএ নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি করে। আর এমআরএনএ চলে আসে কোথায়? কোষের সাইটোপ্লাজমে এসে রাইবোজোমে অবস্থান নেয়, এবং রাইবোজোমে অবস্থান করে এমআরএনএ কি করে, এমআরএনএ এর মধ্যে কোডন আছে, সেই কোডন কি করবে, নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করে টিআরএনএ কে বলবে যে অমুক অ্যামিনো অ্যাসিড আমাকে শনাক্ত করে, অমুক অ্যামিনো অ্যাসিড আমাকে সংগ্রহ করে দাও। কোষের সাইটোপ্লাজমে আবার টিআরএনএ থাকে, এই টিআরএনএ, এবং সাইটোপ্লাজমে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে। টিআরএনএ তখন কি করবে, কোডন যে অ্যামিনো অ্যাসিডকে আনার নির্দেশ দিয়েছিল, টিআরএনএ তখন কি করবে, সেই অ্যামিনো অ্যাসিডকে সংগ্রহ করে তার অ্যামিনো অ্যাসিড সংযুক্ত স্থানে যুক্ত করে সেই এমআরএনএ এর কোডনের কাছে নিয়ে আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? ব্যাপারটা জি কি স্যার। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছো কিভাবে টিআরএনএ এর কাজটা করে? আরেকবার বলতে হবে? জি স্যার। আরেকবার বলা লাগবে? স্যার একটু বলেন হালকা স্যার। রিক্যাপ করলে ভালো হতো। হ্যাঁ, জি স্যার, আরেকবার বলেন। একবার রিক্যাপ করলে ভালো হতো। আচ্ছা, আমি আবার আস্তে আস্তে আবার বলছি। তাহলে আমরা কি বলেছিলাম, নিউক্লিয়াসের ডিএনএ কি তৈরি করে, স্যার এমআরএনএ। কি প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া তৈরি করে। তাহলে ডিএনএ এমআরএনএ যখন তৈরি করলো, এমআরএনএ নিউক্লিয়ার ছিদ্র দিয়ে চলে আসবে কোষের সাইটোপ্লাজমে, আর কোষের সাইটোপ্লাজমে এসে সে রাইবোজোমে অবস্থান নেয়। তাহলে রাইবোজোমে অবস্থান নিয়েছে হলো এমআরএনএ, এবং সেখানে অবস্থান করে রাইবোজোমে যখন এমআরএনএ থাকে, তখন এমআরএনএ এর কোডন আছে, সে কোডন গুলো কি করবে, অ্যামিনো অ্যাসিডকে আনার জন্য নির্দেশ প্রদান করবে। কাকে নির্দেশ প্রদান করবে? এই টিআরএনএ কে। টিআরএনএ কোষের সাইটোপ্লাজমে থাকবে, এবং এরা তখন সাইটোপ্লাজমে ওই অ্যামিনো অ্যাসিডকে সংগ্রহ করবে। সংগ্রহ করে টিআরএনএ এর যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত স্থান আছে সেখানে এসে সেই সংশ্লিষ্ট অ্যামিনো অ্যাসিডকে সংযুক্ত করবে, এবং এই সংযুক্ত করে অ্যামিনো অ্যাসিড সহ টিআরএনএ চলে আসবে আবার তোমার ওই এমআরএনএ এর কোডন অংশে। ঠিক আছে? কারণ এমআরএনএ এর কোডন আর টিআরএনএ এর যে অ্যান্টিকোডন আছে, এই কোডন আর অ্যান্টিকোডন পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হতে পারে। ওকে, তাহলে এমআরএনএ এর কোডন অংশের সাথে টিআরএনএ এর কোন অংশ সংযুক্ত হবে? অ্যান্টিকোডন। আর তখনই যে সংগ্রহ করা যে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ এর কাছে ছিল, সেটা তখন সে ছাড়তে পারবে রাইবোজোমে। ওকে, জি স্যার। তাহলে আমরা এবার আসি বাহু। আমরা একটু আগে দেখলাম অ্যামিনো অ্যাসিড বাহু সবসময় সিসি এর ধারায় বেশ সংযুক্ত থাকে, এখানে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়। ডি বাহু বা ডিএইচইউ, ডাইহাইড্রো ইউরেডিন বাহু, অ্যান্টিকোডন বাহু, অতিরিক্ত বাহু, টি বাহু বা থাইমিন সাইটোসিন বাহু, এ হলো 5টা বাহু। আর লুপ হলো 4টা, একটা ডি বা ডিএইচ ইউ লুপ, টি লুপ, অ্যান্টিকোডন লুপ,
অতিরিক্ত লুপ। লুপের বাংলা হলো ফাঁস, ফাঁসও বলতে পারো। আরেকটা ইনফরমেশন, টিআরএনএ কে দ্রবণীয় আরএনএ বা সলিবল আরএনএ বলা হয়, বা গ্রাহক আরএনএও বলা হতে পারে। কেন একে দ্রবণীয় আরএনএ বলা হয়? কারণ বেশিরভাগ দ্রবণে টিআরএনএ সহজে দ্রবীভূত হয়ে যেতে পারে, এই জন্য টিআরএনএ কে দ্রবণীয় আরএনএ বলা হয়। টিআরএনএ এর কাজ, প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুসারে অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করা। তাহলে প্রোটিন যখন তৈরি হবে, প্রোটিন তৈরি করার সময় বা প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুসারে অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করাই হলো এর কাজ। তাহলে টিআরএনএ শেষ। টিআরএনএ আরেকটা ইনফরমেশন বলে দিই, যে এই যে আমরা টিআরএনএ তে দেখতে পাচ্ছি, এ মানে হলো অ্যাডিনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, সি মানে সাইটোসিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, এগুলো কিন্তু সবাই একটা নিউক্লিওটাইড। তাহলে টিআরএনএ এর এই গঠনে প্রায় 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকতে পারে। একটা টিআরএনএ গঠনে প্রায় 75 থেকে 90টি নিউক্লিওটাইড থাকতে পারে। এবার আমরা আসবো 4 নম্বর আরএনএ এর নাম হলো বংশগতীয় আরএনএ, জেনেটিক আরএনএ বা সংক্ষেপে জিআরএনএ। তাহলে যেসব আরএনএ কিছু ভাইরাস দেহে বংশগতি বস্তু হিসেবে কাজ করে সেগুলোকে বংশগতীয় আরএনএ বা জিআরএনএ বলা হয়। এসব ক্ষেত্রে ভাইরাস দেহে ডিএনএ অনুপস্থিত থাকে। এদের প্রধান কাজ প্রোটিন তৈরি করা। কিছু ভাইরাস দেহে বংশগতির উপাদান হিসেবে কাজ করে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি তে বিদ্যমান জিআরএনএ। তাহলে এমন কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলোর বংশগত উপাদান হলো আরএনএ। আরএনএ বংশগতির ভূমিকা পালন করে, এই জন্য তাদেরকে আমরা বলবো জিআরএনএ বা জেনেটিক আরএনএ। তাহলে আরএনএ ভাইরাস যারা আছে, সেই আরএনএ ভাইরাস সবগুলোই হলো জিআরএনএ। যেমন টোবাকো মোজাইক ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস। আচ্ছা, আরো এরকম আরএনএ ভাইরাস দু একটা নাম বলতে পারবা? আরএনএ ভাইরাস টিএমবি ছাড়া কারণ নলেজে আছে আরএনএ ভাইরাস আর কি কি আছে? বর্তমানে যে ভাইরাসটা সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছে, সেই ভাইরাসটাও কিন্তু আরএনএ ভাইরাস। করোনা। হ্যাঁ, করোনা ভাইরাসটাও কিন্তু এক ধরনের আরএনএ ভাইরাস। তারপরে হলো এইচআইভি যে ভাইরাস, এটা এক সময় দাপট দেখিয়েছে, সেটাও হলো আরএনএ ভাইরাস। হ্যাঁ, তাহলে আমরা সাধারণত জানি যে প্রাণীতে যে ভাইরাসগুলো থাকে সেগুলো হলো ডিএনএ ভাইরাস, তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস, এরা আবার আরএনএ ভাইরাস। তাহলে এই ডেঙ্গুটা স্যার কি ডেঙ্গু? হ্যাঁ, ডেঙ্গু আছে, ডেঙ্গু আরএনএ ভাইরাস। এগুলো হলো আরএনএ ভাইরাস। তাহলে এদের বংশগত পদার্থ হিসেবে কে থাকবে? আরএনএ। হ্যাঁ, এবং আরএনএটা স্যার এইচআইভিও তো আরএনএ ভাইরাস। সেটা তো বললাম, এইচআইভি তো বললাম, এইচআইভি, ডেঙ্গু, তারপর করোনা ভাইরাস, এগুলো সবই আরএনএ ভাইরাস। তারপর স্যার রেবিস ভাইরাস। হ্যাঁ, এডিস ভাইরাস হয় না, এডিস হলো রোগের নাম। আচ্ছা, যেটা বলছিলাম, না স্যার রেবিস বলছি, র্যাবিস রেবিস। স্যার, র্যাবিস বলছে, র্যাবিস, জলাতঙ্ক যে ভাইরাস। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা এখানে খেয়াল করছি যে এই যে বংশগত উপাদান হিসেবে কাজ করছে আরএনএ, তাই না? বংশগত উপাদান হিসেবে কাজ করছে আরএনএ। তাহলে আরএনএ কি রেপ্লিকেশন করতে পারে? রেপ্লিকেশন করার ক্ষমতা একমাত্র কার? ডিএনএ এর। ডিএনএ। তাহলে এই যে যে ভাইরাস গুলো আছে, আরএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাসের আরএনএ প্রথমে ডিএনএ তৈরি করবে। এখন ডিএনএ তৈরি করার প্রক্রিয়ার নাম কি? আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরি করার নাম কি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এখন আরএনএ থেকে ডিএনএ তৈরি করার একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশন। এই প্রক্রিয়ায় একটা এনজাইম ভূমিকা রাখে, সেই এনজাইমটার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে। হ্যাঁ, এইভাবে কিন্তু ডিএনএ তখন তোমার রেপ্লিকেশনে ভূমিকা রাখবে। এভাবে কিন্তু আবার ওই যে ডিএনএ গুলো আছে, তারাই আবার মনে করো যে নর্মাল ট্রান্সক্রিপশনের মাধ্যমে আবার আরএনএ তৈরি করবে। এইভাবে কিন্তু এরা ঘুরিয়ে পেঁচিয়ে আবার আরএনএ তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে এই আরএনএ গুলো রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মাধ্যমে ডিএনএ তৈরি করে,
ডিএনএ আবার ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ তৈরি করবে এবং এভাবে সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে প্রক্রিয়াটা কি বুঝেছো? রিভার্স জি ট্রান্সক্রিপশন, স্যার। রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে কে কি তৈরি করে? স্যার আরএনএ স্যার ডিএনএ তৈরি আরএনএ করে স্যার ডিএনএ। কিভাবে স্যার? হ্যাঁ, স্যার ঠিক এর আছে। চিত্র ডিএনএ কি থেকে আছে স্যার? স্যার চিত্র আছে কি? আর হলো ডিএনএ আবার কি করবে? রেপ্লিকেশন করবে। রেপ্লিকেশন করে যখন আরএনএ হয়ে রেপ্লিকেশনের মাধ্যমে যখন অনেকগুলো ডিএনএ হয়ে যাবে, সেই ডিএনএ গুলো আবার ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি করে দেবে বা আরএনএ তৈরি করে দেবে। আচ্ছা, মাইনর আরএনএ বা এমআইআরএনএ, সাইটোপ্লাজমিক আরএনএ এবং নিউক্লিয় আরএনএ নামে কিছু অতি ক্ষুদ্র আরএনএ রয়েছে যারা কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো প্রদান করে। এদেরকে মাইনর আরএনএ বলা হয়। তাহলে সাইটোপ্লাজমে এবং নিউক্লিয়াসে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আরএনএ আছে যারা কোষের মধ্যে অনেক প্রোটিনের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে এনজাইমের কাঠামো তৈরি করে দেয়। এদেরকে মাইনর আরএনএ বলা হচ্ছে। এদের কাজই হলো যে এনজাইমের কাঠামো প্রদান করা এবং এনজাইম হিসেবে কাজ করা। আরএনএর কাজ আমরা বিভিন্ন আরএনএ যখন পড়াচ্ছিলাম তখন অল্প অল্প করে আমরা বলে দিয়েছি, ওটাই আবার এখানে বলা হয়েছে। যেমন আমরা দেখেছি এমআরএনএ প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এমআরএনএ ডিএনএ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে টিআরএনএ সহায়তায় প্রোটিন উৎপাদনে ভূমিকা পালন করে থাকে। টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করে। ডিএনএ থেকে সব ধরনের আরএনএ উৎপন্ন হয়। কোনো কোনো ভাইরাসে জিআরএনএ বংশগত বস্তুর রূপে কাজ করে। তাহলে এই ছিল আরএনএর কাজ। এখন কারো কোনো যদি প্রশ্ন থাকে আজকের লেকচারে বলতে পারো, এখনো 7 মিনিট সময় আছে। হ্যাঁ, সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর না থাকলে, প্রশ্ন না থাকলে আমি প্রশ্ন করতে থাকবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার এই যে আরএনএ এর যে কাজগুলা, হ্যাঁ, মানে মাইনর আরএনএ, তারপরে হচ্ছে টিআরএনএ, এমআরএনএ, এইগুলা কি স্যার 2 নাম্বারে কোশ্চেন আসবে নাকি স্যার 3-4-এ আসতে পারে? ও, এটা দুইও আসে, একও আসতে পারে। যেমন মনে করো আমি একটা বলি যে আমি আহ, আহ, এক সূত্রক এক সূত্রক নিউক্লিক অ্যাসিড কি প্রক্রিয়ায় তৈরি হয়? দেখি এর অ্যান্সার, এটা মনে করো 2 মার্ক আছে। এক সূত্রক নিউক্লিক অ্যাসিড স্যার কি প্রক্রিয়ায় রেপ্লিকেশন তৈরি হয়? পদ্ধতি। কোশ্চেনটা বুঝো ভালো করে। এক সূত্রক নিউক্লিক অ্যাসিড কি প্রক্রিয়ায় তৈরি হয়? এর মার্কস কিন্তু 2। এখন কি কি বলবা? স্যার রেপ্লিকেশন পদ্ধতিতে। হয় নাই, 0 0। আরেকজন বলো। আমার কোশ্চেনটা বোঝো, এক সূত্রক নিউক্লিক অ্যাসিড কি প্রক্রিয়ায় তৈরি হয়? আগে তোমাকে এখানে বলতে হবে এক সূত্রক নিউক্লিক অ্যাসিডের নাম কি? এক সূত্রক নিউক্লিক অ্যাসিডের নাম স্যার কি? আরএনএ। আরএনএ। এই যে এক পেয়ে গেছো। আবার মনে করো যে কি প্রক্রিয়ায় উৎপন্ন হয়। এবার কি হবে? আরএনএ কি প্রক্রিয়ায় উৎপন্ন হয়? ট্রান্সক্রিপশন। আরএনএ কি প্রক্রিয়ায় উৎপন্ন হয়? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এই এক পেয়ে গেলাম। তাহলে আমি যে কোশ্চেনটা করলাম যে এক সূত্রক নিউক্লিক অ্যাসিড কি প্রক্রিয়ায় উৎপন্ন হয়, এটাকে আমি 1 নম্বরেও দিতে পারি। তখন ওই কি প্রক্রিয়ায় উৎপন্ন হয় এটা ট্রান্সক্রিপশন লিখে দিলে এক পেয়ে গেলাম। আবার এই একই কোশ্চেন আমি 2-এ দিয়ে দিলাম, তখন আমাকে আবার বলতে হচ্ছে এক সূত্রক নিউক্লিক অ্যাসিড আবার কোনটি। হ্যাঁ, আর এই যে আমরা যেটা বললাম যে এই যেমন হলো এমআরএনএর কাজগুলো লিখো। এমআরএনএর কাজগুলো লিখো, এটা তো তুমি 2 মার্কস পেতে পারো। তাহলে এখানে কি কি স্যার, লিখবা? হ্যাঁ, বলো। রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশনের দুটার মধ্যে পার্থক্য কি? রেপ্লিকেশন মানে হলো হুবহু একই জিনিস তৈরি করা। মনে করো ডিএনএ, গত ক্লাসে আমরা পড়াইছি। হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়াইছি যে হুবহু একই রকম জিনিস তৈরি করবে। ডিএনএ যে দ্বিসূত্রক ডিএনএ আছে, সেই দ্বিসূত্রক ডিএনএ এর 2টা নতুন দ্বিসূত্রক ডিএনএ তৈরি করবে এবং যে 2টা নতুন দ্বিসূত্রক ডিএনএ অণু তৈরি করবে সেটা একবারে মাতৃ ডিএনএ এর মতো। আর স্যার রেপ্লিকেশন পদ্ধতিতে কি আরএনএ তৈরি হইতে পারে না? না, রেপ্লিকেশন পদ্ধতিতে আরএনএ তৈরি হবে না। আরএনএ এর জন্য তোমাকে ট্রান্সক্রিপশন করতে হবে। এখন ট্রান্সক্রিপশনটা কি? ট্রান্সক্রিপশন কে তৈরি করছে? ডিএনএ তৈরি করছে।
হ্যাঁ, ডিএনএ যখন ট্রান্সক্রিপশন তৈরি করে তখন ডিএনএ এর দুটো সূত্রক থাকে এবং এই দুটো সূত্রকের মাঝে কিছু এনজাইম আসে। হ্যাঁ, এই এনজাইম গুলো এসে তখন কি করবে, এই ডিএনএ দুটো সূত্রককে আলাদা করে দেবে এবং একটা সূত্রক তোমার আরএনএ তৈরি করতে পারবে, আরেকটা সূত্রক ডিএনএ এর আরএনএ তৈরি করতে পারবে না। হ্যাঁ, এবং যে সূত্রকটা আরএনএ তৈরি করবে, হ্যাঁ, যে সূত্রকটা আরএনএ তৈরি করবে, আমরা যখন ট্রান্সক্রিপশন পড়বো, এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কিভাবে আরএনএ তৈরি হয় সেটা আমরা জানবো। আপাতত এটুকু জেনে রাখো যে ডিএনএ এর একটা সূত্রক আরএনএ তৈরি করতে পারবে আর এটা পারবে না। আর যেহেতু আমরা জানি যে ডিএনএ এর যে সূত্রগুলো আছে সেই সূত্রকের অভিমুখগুলোর নাম বলতে পারবা? একটা যদি অভিমুখ 5:3 হয় তাহলে ডিএনএ এর আরেকটা অভিমুখের নাম কি? স্যার 3:5। 3:5, দুটো অভিমুখ আছে ডিএনএ এর। আর আমরা জানি এমআরএনএ এর অভিমুখ কয়টা? স্যার এমআরএনএ এর 2টা। এমআরএনএ এর অভিমুখ এমআরএনএ এর সূত্র হলো একটা সূত্র। তাহলে এমআরএনএ এর অভিমুখ হলো এর অভিমুখ হলো একটা, শুধু 5:3। কোনো 3:5 অভিমুখ আরএনএ হয় না। তাহলে এখন আমরা বলতেছি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে ডিএনএ এর কোন অভিমুখ থেকে আরএনএ তৈরি হতে পারে? ডিএনএ এর কোন অভিমুখ থেকে আরএনএ তৈরি হতে পারে? কারো কোনো ধারণা আছে? ডিএনএ এর অভিমুখ আমরা বললাম একটা 5:3, আর একটা অভিমুখ হলো 3:5। ডিএনএ এর স্যার অভিমুখ হলো যেটা, 3 অভিমুখ থেকে, 3:5 অভিমুখ থেকে। হ্যাঁ 3:5 অভিমুখ, কারণ আমরা জানি হ্যাঁ এটা ট্রান্সক্রিপশন হবে। তাহলে ডিএনএ যদি 3:5 অভিমুখে হয় তাহলে তার বিপরীতে যে ট্রান্সক্রিপশনটা হবে মানে এমআরএনএ হবে, সেই এমআরএনএ এর অভিমুখ অটোমেটিক 5:3 পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে ডিএনএ দুটো সূত্র, একটা হলো 3:5, একটা হলো 5:3। তাহলে 3:5 যে অভিমুখ, সেই অভিমুখটাই মূলত এমআরএনএ তৈরিতে অংশ নেবে। আর 5:3 অভিমুখটা কেন এমআরএনএ তৈরিতে অংশ নিবে না? কারণ 5:3 যে ডিএনএ এর অভিমুখটা আছে সেটা যদি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় অংশ নিত তাহলে উৎপন্ন এমআরএনএ হতো 3:5। কিন্তু আমরা জানি আরএনএ কখনোই 3:5 অভিমুখে থাকে না, সবসময় 5:3 অভিমুখ থাকবে। স্যার হ্যাঁ বলো। স্যার এমআরএনএ এর যে গাঠনিক উপাদানগুলো ওইখানেও কি ইউরাসিল, অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন এগুলো থাকে সব? হ্যাঁ, এই যে আছে তো, এই যে ইউ মানে কি? ইউ মানে এটা নাইট্রোজেনাস বেস না। ইউ মানে হলো ইউরাসিল সংশ্লিষ্ট নিউক্লিওটাইড। মানে ইউ মানে এখানে ইউরাসিল তো আছে, এর সাথে শর্করা আছে, এর সাথে ফসফেট আছে। এ মানে অ্যাডিনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, এ মানে অ্যাডিনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, জি মানে গুয়ানিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড। ঠিক আছে? এটা আসলে একটা জি ইউ না, স্যার। একটা ইউরাসিল না, এখানে আসলে একটা নিউক্লিওটাইড। আর আরেকটা বলছিল যে এমআরএনএ এর কাজ, তাহলে এমআরএনএ এর কাজ যদি আমরা চাই তাহলে তোমাকে আগে বলতে হবে যে এমআরএনএ জিনিসটা কি। ঠিক আছে, এমআরএনএ জিনিসটা কি আর তার কাজটা বলে দিবা এরকম। বা এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে এক সূত্রক যুক্ত নিউক্লিক অ্যাসিডের বেস গুলোর নাম বলো। এক সূত্রক যুক্ত নিউক্লিক অ্যাসিডের বেস কি কি হবে অ্যান্সার? এক সূত্রক যুক্ত নিউক্লিক স্যার অ্যাসিড হলো, টিআরএনএ, এমআরএনএ, না এমআইআরএনএ, ওটা আরআরএনএ। ওগুলো তো বেস না। এক সূত্রক যুক্ত নিউক্লিক অ্যাসিড হলো আরএনএ। আরএনএ এর নাইট্রোজেনাস বেস গুলোর নাম কি? আরএনএ নাইট্রোজেনাস বেস গুলোর ও নাম অ্যাডেনিন। ইউরাসিল, হ্যাঁ, সাইটোসিন, হ্যাঁ থায়ামিন, ওগুলো অ্যাডেনিন, গুয়ানিন, গুয়ানিন। সাইটোসিন, ইউরাসিল। হ্যাঁ, যদি বলে এক সূত্রক বিশিষ্ট নিউক্লিক অ্যাসিডের পাইরিমিডিন বেস গুলোর নাম কি, তখন হতো শুধু সাইটোসিন আর ইউরাসিল, আর ওদিকে হয়তো আরএনএ। আবার যদি বলে এক সূত্রক যুক্ত